রকেট লঞ্চার দিয়ে পাকিস্তানের নিরাপত্তা ঘাঁটিতে হামলা। এদিকে মায়ানমারে বিদ্রোহীদের হামলায় 22 জান্তা নিহত। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমলের সব অপকর্মের বিচার হবে বলছে ডক্টর শফিকুর রহমান। সিরিয়ায় জনগণের সমর্থিত নেতৃত্বের পাশে থাকবে ইরান বলছে পররাষ্ট্রমন্ত্রী। আর থাকছে পুতিনের সঙ্গে কথা বললেন ট্রাম্প। সর্বশেষ জানিয়ে দিব ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা হলে গুরুতর হবে সর্বাত্মক যুদ্ধ বলছে ইরান। রকেট লঞ্চার দিয়ে পাকিস্তানের নিরাপত্তা ঘাঁটিতে হামলা। পাকিস্তানের পাঞ্জাবের দেবাঘাটি খান শহরে এক পুলিশ পোস্টে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শনিবার পাঞ্জাব পুলিশের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে জিও নিউজ। পাঞ্জাব পুলিশের মুখপাত্র জানান 15 থেকে 20 জনের একটি সন্ত্রাসী দল জাঙ্গি চেকপয়েন্টে আক্রমণ শুরু করে। হামলাকারীরা রকেট লঞ্চার, হাত বোমা ও অন্যান্য আধুনিক অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। তবে পুলিশ দ্রুত এই হামলার জবাব দিতে শুরু করে। প্রতিবেদনে বলা হয়েছে পুলিশ বাহিনী এই হামলা প্রতিহত করে, তবে সন্ত্রাসীরা পালিয়ে যেতে সক্ষম হয়। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে সন্ত্রাসীদের ধরতে ইতিমধ্যে এই এলাকায় অভিযান শুরু হয়েছে। তবে সর্বশেষে ওই হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। সাম্প্রতিক বছরগুলিতে পাকিস্তানি সন্ত্রাসী হামলার পরিমাণ বেড়ে গেছে। বিশেষ করে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা বাড়ছে। সিআরএস এর বার্ষিক এক পোস্টে বলা হয় 2024 সাল ছিল পাকিস্তানের সবচেয়ে প্রাণঘাতী বছর। এতে বলা হয় গত বছর 444টি সন্ত্রাসী হামলা হয়েছে। মায়ানমারে বিদ্রোহীদের হামলায় 22 জান্তা সেনা নিহত। মায়ানমারের গণপন্থী জাতীয় ঐক্য সরকারের সশস্ত্র শাখা পিপলস ডিফেন্স ফোর্সের অতর্কিত হামলায় অত্যন্ত 22 জান্তা সেনা নিহত হয়েছে। এ সময় 8 জনকে জীবিত আটক করা হয়। ইবিটিভি জানিয়েছে সর্বশেষ বৃহস্পতিবার মান্দালা অঞ্চলের নাটুকি টাউনশিপে এই হামলাটি চালানো হয়। এক বিবৃতিতে পিপলস ডিফেন্স ফোর্স বলেছে, সংঘর্ষের পর আমরা ক্যাপ্টেন এবং জিংজাং সান সহ জান্তা সেনার 21 জনের লাশ উদ্ধার করেছি। পরে আমরা খবর পাই মেজর ইয়ান লিং আং আহত অবস্থায় পশ্চাৎপসরণের সময় মারা গিয়েছেন। আমরা 8 জান্তা সেনাকে আটকও করেছে। ওয়াং সাং সুচির বেসামরিক সরকারকে সেনাবাহিনীর উৎখাতের মধ্য দিয়ে মায়ানমারে গৃহযুদ্ধ চলছে। দীর্ঘ সংঘাতময় পরিস্থিতিতে জান্তা সরকার চলতি বছর একটি নির্বাচন শুরু করার পরিকল্পনা করছে। লড়াই অর্থনীতি ভেঙে পড়া এবং কয়েক ডজন অর্থনৈতিক দল নিষিদ্ধ বা অংশ নিতে অস্বীকার করা সত্ত্বেও নির্বাচন অনুষ্ঠানের জন্য দৃঢ় প্রতিজ্ঞ জান্তা। তবে বেসামরিক সরকারের বিরোধিতা ভোট বানচাল করার পরিকল্পনা করেছে এবং অন্য দেশকে এই ফলাফলকে স্বীকৃতি না দেওয়ার আহ্বান জানিয়েছে। তারা বলছে এই নির্বাচন হবে জনগণের ইচ্ছার বিরুদ্ধে। জাতিসংঘের মধ্যে তীব্র লড়াইয়ের কারণে মিয়ানমার থেকে আনুমানিক 3 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। দেখা গিয়েছে ব্যাপক খাদ্য নিরাপত্তা। দেশটির জনসংখ্যার 1/3 এখন মানবিক সহায়তা প্রয়োজন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমলের সব অপকর্মের বিচার করতে হবে বলছে জামাত ইসলাম। জাতিকে কলঙ্কমুক্ত করার জন্য ফ্যাসিবাদের দোসরদের বিচারের আওতায় আনার দরকার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন, আমরা অতীত নিয়ে পড়ে থাকতে চাই না। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমলের গণহত্যা, খুন-গুম সহ সব অপকর্মের বিচার করতে হবে। আজ শনিবার দুপুরে সুনামগঞ্জ শহরের সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় মাঠে জামাতে ইসলামী কর্মী সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডক্টর শফিকুর রহমান বলেছেন, বিগত ফ্যাসিবাদী আমলে আমাদের সবগুলো অফিস সিলগালা করে দেওয়া হয়েছিল। আমাদের নেতাকর্মীদের ঘর থেকে তুলে নিয়ে গুম খুন নির্যাতন করা হয়েছে। আমাদের নেতাকর্মীদেরকে বিচারের নামে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। কিন্তু আমরা তাদের প্রতি প্রতিশোধ বিশ্বাসী নই। তবে জাতিকে কলঙ্কমুক্ত করার জন্য ফ্যাসিবাদের দোসরদের বিচারের আওতায় আনা দরকার। তিনি বলেন, জামাত একটি আদর্শবাদী সংগঠন। আমাদের নেতারা বালুমহল, জলমহল, ঘাট বাজার দখলে জড়িয়ে পড়ে না। তারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, লুটপাটে বিশ্বাসী নয়। তারা জানে এসব কাজ হারাম। এটাই জামাতের নৈতিক শিক্ষা। তিনি বলেছেন, জুলাই বিপ্লবের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নিরীহ কোনো মানুষকে হয়রানি করবে না। সব ধরনের মানুষ এই দেশে মিলেমিশে অবস্থান করছেন। জামাতে ইসলামীর কোনো লোক যদি কাউকে হয়রানি করে আমরা তার সুবিচার করব। তিনি বলেছেন, সবাই মিলে বৈষম্যহীন সমাজ ও দেশ গড়ব। ইন্টারনেট বন্ধ করে লাশ গুম করা হয়েছিল, জাতি সেটি ভুলে যায়নি। জাতি আর এই
পচা সমাজ দেখতে চায় না। জামাতে ইসলামী ক্ষমতায় গেলে সবার আগে শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হবে, পড়াশোনা শেষে সার্টিফিকেট ও কর্মমুখী পড়ালেখা করানো হবে। সুনামগঞ্জ জেলা জামাতের আমির মাওলানা তোফায়েল আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামাতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব। সিরিয়ায় জনগণের সমর্থিত নেতৃত্বের পাশে থাকবে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস কারাকচি বলেছেন, তেহরান সিরিয়ার ঐক্য এবং সে দেশের জনগণের অনুমোদিত যে কোনো সরকারকে সমর্থন করবে। কাতারের গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমরা সিরিয়ার জনগণের অনুমোদিত যে কোনো সরকারকে সমর্থন করি এবং দেশটির ভৌগোলিক অখণ্ডতা ও স্থিতিশীলতার পক্ষে থাকব। তিনি ফিলিস্তিনের গাজা উপত্যকার জনগণকে সহায়তা দিতে ইরানের প্রস্তুতির কথাও জানিয়েছেন এবং চলমান সংঘাতে তাদের দৃঢ়তার প্রশংসা করেছেন। কারাকচি গাজার প্রতিরোধ গোষ্ঠীগুলোকে তাদের বিজয়ের জন্য অভিনন্দন জানান এবং সম্প্রতি অনুষ্ঠিত বন্দী বিনিময়ের মাধ্যমে ফিলিস্তিনি বন্দীদের মুক্তির প্রশংসা করেন। তিনি 7 অক্টোবর ঘটনাকে ফিলিস্তিনি আন্দোলনদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে চিহ্নিত করেন। কারাকচি বলেছেন, এটি ফিলিস্তিনি ইস্যুকে পুনর্জীবিত করেছে এবং এটিকে আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে প্রধান আলোচনার বিষয় বানিয়েছে। এর আগে এই সপ্তাহে কারাকচি কাতারের রাজধানী দোহা সফর করেন। সেখানে তিনি কাতারের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং হামাস নেতাদের সঙ্গে বৈঠক করে মধ্যস্থতার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। ইরান তার পক্ষে আঞ্চলিক শক্তি হিসেবে প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতনের পর থেকে তার অবস্থান কিছুটা দুর্বল হয়েছে। সিরিয়ায় আসাদ প্রশাসন অবস্থানের ইরানকে তার রাজনৈতিক পুনর্গঠন এবং আঞ্চলিক প্রভাব বজায় রাখার জন্য কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। পুতিনের সঙ্গে কথা বললেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন যে তিনি তার রাশিয়ান প্রতিপক্ষ ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন। শনিবার অ্যানাদোলো এজেন্সির এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, আমরা কথা বলবো এবং আমি মনে করি আমরা সম্ভবত এমন কিছু করব যা গুরুত্বপূর্ণ হবে। আমরা রাশিয়ান ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে চাই। প্রতিবেদনে আরো বলা হয়, তিনি পুনর্ব্যক্ত করেন যে 2022 সালের গোড়ার দিকে যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয় ওই সময় তিনি ট্রাম্প প্রেসিডেন্ট থাকলে কখনোই ভয়াবহ যুদ্ধ শুরুই হতো না। ট্রাম্প বলেছেন, এটি একটি অর্থহীন যুদ্ধ এবং এটি অবশ্যই বন্ধ করতে হবে। তাই এটি বন্ধ করার জন্য আমরা আলোচনা করছি, ইতিমধ্যেই কথা বলছি। পুতিনের সাথে তিনি ইতিমধ্যেই কথা বলছেন কিনা জানতে চাইলে ট্রাম্প বলেছেন, আমি কেবল এটি বলতে চাই না যে আমরা এটি নিয়ে খুব গুরুতর আলোচনা করছি, বরং আমরা রাশিয়ার সাথে বসে একটি শেষ করার চেষ্টা করছি। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা হলে শুরু হবে সর্বাত্মক যুদ্ধ। ইরানের পারমাণবিক স্থাপনায় যে কোনো রকম হামলা হলে সর্বাত্মক যুদ্ধকে উস্কে দেবে তা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস কারাকচি আল জাজিরাকে বলেছেন, যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল ইরানের বিরুদ্ধে কোনো হামলা করে তাহলে তাৎক্ষণিকভাবে তা সুনিশ্চিত জবাব দেওয়া হবে। এমন হলে এই অঞ্চল সর্বাত্মক যুদ্ধে ডুবে যাবে বলে সতর্ক করেছেন তিনি। কাতার সফরকালে আল জাজিরা আরবি বিভাগকে সাক্ষাৎকার দেন কারাকচি। এতে তিনি সতর্ক করেন যে ইরানের পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা হলে তা হবে ইতিহাসে যুক্তরাষ্ট্রের সবথেকে বড় ভুলগুলোর অন্যতম। উল্লেখ্য, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা দিতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেতানিয়াহুকে তিনি হোয়াইট হাউসে আমন্ত্রণ করেছেন। সেখানে দুই নেতার বৈঠকে এমন নির্দেশনা আসতে পারে। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে আরও মার্কিন নিষেধাজ্ঞা দিতে পারেন ট্রাম্প। এসব ঘটনার প্রেক্ষাপটে ইরানের উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তিনি কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানির সঙ্গে দোহায় সাক্ষাৎ করেছেন। সেখানে আঞ্চলিক গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে আলোচনা হয়েছে। শুক্রবার প্রচারিত সাক্ষাৎকারে কারাকচি বলেছেন, গাজার যুদ্ধবিরতিতে কাতার মধ্যস্থতা করেছে, এজন্য তাদের প্রশংসা করি। আমি আশা করি অন্য সব ইস্যুর সমাধান হবে। এদিকে কাতারের অবস্থানকালে গাজার যুদ্ধগোষ্ঠী হামাসের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। তিনি এরপর বলেছেন, ইসরায়েলের বিধ্বংসী যুদ্ধের পর গাজায় ফিলিস্তিনিরা জয় পেয়েছেন। তিনি আরো বলেছেন, সব হত্যাকাণ্ড ধ্বংসযোগ্য বিশ্ববাসী দেখেছে। ফিলিস্তিনি জনতা তাদের নৈতিকতা ও মূল্যবোধ সমুন্নত রেখেছেন। আমি মনে করি এটাই হলো বিজয়।